লাস্ট ক্লাসে রেকর্ডিংটা মনে আপলোড করা হয়নি, আপলোড করে দেবো, অসুবিধা নেই। ওকে, সো লেট আস স্টার্ট টুডেস ক্লাস ফর্মালি। আমরা এর আগে স্ট্যাটিস্টিক্সের বেসিক জিনিসগুলো পড়েছি, পপুলেশন কি, স্যাম্পল কি, তারপরে ডেটা কি, ডেটা কেন নেওয়া হয়, কোথেকে আসে, and then so on, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো পড়েছি। এবার আসছি এই ডেটা টাইপস। লুক এট ডেটা টাইপস বলা হচ্ছে, কিন্তু তারপর আবার টাইপে খেয়াল করে দেখছি আমরা ভেরিয়েবল টাইপ, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস, নিউমেরিক্যাল ভেরিয়েবলস। So what does it mean? বলছি ডেটা টাইপস, আসলে ভেরিয়েবল টাইপস। In fact, data comes from variable, right? ভেরিয়েবল না থাকলে ডেটা হতো না। ভেরিয়েবল কি আমরা একটু সঙ্গে জানি, সামথিং দ্যাট ভেরিজ। কি ধরনের জিনিস গত ক্লাসে হয়তো বলেছি, যেমন জেন্ডার ইজ এ ভেরিয়েবল, তাই না? সিম্পল একটা ভেরিয়েবল, জেন্ডার, মেল ফিমেল। ইনকাম, ইনকাম ইজ নট ফিক্সড, সবার ইনকাম সেম না, ভেরি করে, সো ইনকাম ইজ এ ভেরিয়েবল। এক্সপেন্ডিচার ভেরিয়েবল, আমাদের হাইট, ওয়েট, এজ, এগুলো ভেরিয়েবল। অনেক ভেরিয়েবল এই ধরনের আমরা পাই। তাহলে এই যে ভেরিয়েবল গুলো দেখছি, দেখো এখন মনে যদি কারো যদি আমি হাইট নেই, এখন 100 জনের হাইট হলে 100 জনের হাইটে যে ডেটা, সেটাই আমরা বলছি ডেটা। সো দিস ডেটা কাম ফ্রম দ্য ভেরিয়েবল হাইট, রাইট? তো অনেকগুলো ভেরিয়েবল যখন একসাথে নেওয়া হয় তখন আমরা ডেটা সেট বলি। ধরো তাহলে ডেটা বা ডেটা সেট হয়তো এক্সচেঞ্জেবলি আমরা এই কথাগুলো বারবার বলবো। এখন যে ভেরিয়েবল গুলো আসে আবার ডেটা সেটে থাকে, এই সাধারণত দুই ধরনের ভেরিয়েবল আমরা পাই। এটা হলো ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল আর এটা নিউমেরিক্যাল ভেরিয়েবল। ক্যাটেগরিক্যাল, নিউমেরিক্যাল। আচ্ছা, নিউমেরিক্যাল ভেরিয়েবল আর নন নিউমেরিক্যাল যদি ভেরিয়েবল বলি আমি, নন নিউমেরিক্যাল ভেরিয়েবলের নাম হলো ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল। নিউমেরিক্যাল মানে কি? যে ভেরিয়েবল নাম্বারে প্রকাশ করতে পারি আমরা, ইন টার্মস অফ ফিগার্স, এই যে ডিজিটস, নাম্বার, সংখ্যা। আর যেগুলো নাম্বারে প্রকাশ করা যায় না সেগুলো ক্যাটেগরিক্যাল। আচ্ছা, ওয়ান বাই ওয়ান আসি। নাম্বারে প্রকাশ করা যায় না, একটু আগে আমরা বললাম, হতে পারে জেন্ডার। আমরা ওয়ান বলতে মেল, টু বলতে ফিমেল, এরকম তো মিন করি না। জেন্ডার, মেল ফিমেল। রিলিজিয়ন, ইসলাম, হিন্দুইজম, বুদ্ধিজম, ক্রিশ্চিয়ানিটি, and so on. Place of residence, urban, rural. Color, color is a variable. White, black, blah, blah, blah. Grade, letters, এটা variable. Exam results, pass, fail, এটা variable. কি variable? Categorical variable বলছি। Social status, এটাও categorical variable, তাই না? Social status, middle class, poor, rich. Education level, primary education, secondary education, higher education, and so on. Okay? তাহলে এই যে যতগুলো ভেরিয়েবল আমি দিলাম, এগুলো সবগুলো কিন্তু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। খেয়াল করে, ক্যাটাগরি ভেরিয়েবল কিন্তু হতে পারে। প্রফেশন, আমি যে প্রফেশন একটা ভেরিয়েবল নেই, কার প্রফেশন টিচিং, কার প্রফেশন বিজনেস, গভর্নমেন্ট জব, ব্লা ব্লা ব্লা, রাইট? এই আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, সো সো and those variables are categorical variables. But even in the categorical variables, look at, there are two types of variables. What? কতগুলো ক্যাটাগরি আছে যেগুলোতে র্যাঙ্কিং, অর্ডার আছে বা র্যাঙ্কিং, সেই ভেরিয়েবল গুলোকে আমরা বলি অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস। আর যেগুলো র্যাঙ্কিং নাই, বাদ বাকি সব নমিনাল ক্যাটাগরি। নমিনাল ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস আর এটা হলো অর্ডিনাল ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস। নমিনাল এই কথাটা মানে হলো নেম, অর্থাৎ
যদি ভেরিয়েবল গুলো ক্যাটাগরিকে কতগুলো নাম দিয়ে প্রকাশ করে, যে নামের মধ্যে কোনো অর্ডার নেই, র্যাঙ্কিং নেই। আর কতগুলো যদি কোনো নামে প্রকাশ করে, যদি যদি র্যাঙ্কিং থাকে, তখন এগুলো অর্ডিনাল। এই যে যত এক্সাম্পল দিয়েছে এগুলোকে একটু সামারাইজ করে দিই। যেমন সোশ্যাল স্ট্যাটাস, রিচ, মিডল ক্লাস, পোর। থিঙ্ক অ্যাবাউট দিস। রিচ, পোর, মিডল ক্লাস, এগুলো কি র্যাঙ্কিং মিন করছে। গ্রেডিংস, গ্রেডিং লেটার, এ বি সি ই এফ, এ বি সি ডি এফ, এই যে এ বি সি, এগুলো কি র্যাঙ্কিং। ক্লিয়ার? এডুকেশন লেভেল, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার, র্যাঙ্কিং। তাহলে এগুলো সব কিন্তু অর্ডিনাল ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস। আর বাকিগুলোর মধ্যে নমিনাল। যদি আমি বলি জেন্ডার, এটা তো নমিনাল, নিশ্চয় অর্ডিনাল না, কারণ মেল আগে ফিমেল আগে বা পরে এটা তো বলা, আমরা বলি না, বা এরকম মিন করি না, বা মিনিং হয় না। রিলিজিয়ন, ইসলাম, বুদ্ধিজম, খ্রিস্টান, ইসলাম আগে বুদ্ধিজম আগে, এরকম তো না, right? মনে করো প্লেস অফ রেসিডেন্স, কে আরবান রুরাল, আরবানে থাকলে বেটার, রুরাল থাকলে পোর, এরকম তো না। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এই নমিনাল অর্ডিনাল ভেরিয়েবল গুলো, আচ্ছা আমরা সবাই মিউট করে রাখি কিন্তু। আমরা কি আনমিউট আছে কেউ? আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. ওকে, সবাই মিউট করে রাখি। আই থিংক নয়েজ ইজ কামিং রাইট নাও। নাও ইটস ওকে। সো categorical could be nominal, could be ordinal. Those which are not categorical, I mean numerical. তাহলে নিউমেরিক্যাল ভেরিয়েবল কি হতে পারে? লোক, যেগুলো নাম্বারে প্রকাশ করে। আর ইনকাম, এক্সপেন্ডিচার, হাইট, ওয়েট, তোমার এজ, যে কোনো প্রোডাক্টের প্রাইস, লুক এট দ্য প্রাইস, প্রাইস অফ এনি কমোডিটিস, টাইম স্পেন্ড, লাইক কিউইং টাইম, লাইনে দাঁড়িয়ে আছো, একটা হুক স্টার বাসের লাইন, কোথাও মার্কেটে কোথাও কোনো বুথের লাইন, এটিএম কার্ডের বুথের লাইন, ব্যাংকের বুথের লাইন, ট্রেনে ওঠার বুথের লাইন, লাইন, ট্রেনে টিকিট কাটার বুথের লাইন, এখানে কত টাইম পাসিং ইন দ্য লাইন, কিউইং টাইম আর বলি, সার্ভিস টাইম বলি। এগুলো কি নিউমেরিক্যাল ভেরিয়েবল, রাইট? তো তোমাদের তোমরা তো মোস্টলি আই থিঙ্ক সিভিল ইঞ্জিনিয়ার, সেখানে কিন্তু এই ধরনের অনেক ভেরিয়েবল আছে যেগুলো রাইট টাইম elapsed সামথিং আছে, তো সেটা হলো নিউমেরিক্যাল ভেরিয়েবল। তো এখন এই নিউমেরিক্যাল ভেরিয়েবল গুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার, কোন যে কোনো নাম্বারকে দুই ভাগে, একটা হলো ডিসক্রিট, কন্টিনিউয়াস নাম্বার, আমরা এগুলো জানি। তোমাদের মনে আছে অ্যানালগ টেলিফোন, ডিজিটাল টেলিফোন, ওই সিস্টেমে কিন্তু ওরকম একটা ডিসক্রিট সিস্টেমে, একটা হলো কন্টিনিউয়াস সিস্টেমে ওয়ার্ক করতো। তো তাহলে এমনি আহ, আমরা এই যে নিউমেরিক্যাল ভেরিয়েবল কে দুই ভাগে বলছি, ইন্টিজার, আমি ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস। এই ডিসক্রিট বলতে ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু মানে হলো পূর্ণ সংখ্যা, আমরা বলি রাইট, কাউন্ট, যেগুলো কাউন্ট করা যায়, 1 2 3 4 5, ফর এক্সাম্পল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যর সংখ্যা। এটা 3.5 কখন হতে পারে না, ফ্র্যাকশন হতে পারে না, এটা ফুল ইন্টিজার। আর কি হতে পারে? যে কোনো কাউন্টস, নাম্বার অফ এক্সচেঞ্জ টুক প্লেস, নাম্বার অফ phone calls received, number of text messages received, right? Anything. Number of awards, number of achievements in your life. Yeah. তাহলে এই যে এগুলো কিন্তু আহ, আমরা বলি ডিসক্রিট ভেরিয়েবল। আর ডিসক্রিট ভেরিয়েবল কেন বলছি? কারণ যেগুলো কাউন্ট ডেটা ফ্র্যাকশন এ না, সাধারণত ভাবে ডিসক্রিট হতে পারে। আবার কাউন্ট ডেটা কিন্তু ডিসক্রিট মানে কন্টিনিউয়াস হতে পারে, সেটা একটু পরে বলবো। Okay? অনেকগুলো এক্সাম্পল আমি দিয়েছি। Right. Look at here, because you're civil engineer, better roads and highways. So you're making a bridge, culvert.
and then they think যে প্রতিদিন কটা গাড়ি যেতে পারে, but say number of cars could pass through, এবং হেভি লোডেড কতটুকু কি এগুলো, জাস্ট নাম্বারস, রাইট? তো এই নাম্বার গুলো কিন্তু হতে পারে। এখন যদি একটা রাস্তায় যেখানে কালভার্ট করা হচ্ছে, যদি ডেইলি মানে থাউজেন্ড থাউজেন্ড ভেহিকেল যায় ট্রাক থেকে শুরু করে, তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্রেংথ অফ দ্য ব্রিজ, রাইট? ইন বিল্ডিং প্রসেস। তো তখন আসলে এই যে বলছি, তাহলে এই যে যে যখন ভেরিয়েবল আমরা চিন্তা করি, এগুলো কিন্তু ভেরিয়েবল, অথবা আম, তাহলে বেসিক্যালি এই যে ডিসক্রিট ভেরিয়েবল আর রিয়েল ভেরিয়েবল বা কন্টিনিউয়াস ভেরিয়েবল কাকে বলে, যেটা ডিসক্রিট না, সব বাকি নিউমেরিক্যাল যেগুলো পড়ে এই পর্যায়ে। একটু আগে বলেছি হাইট, ওয়েট, human age, or any time is not discrete, right? Time is always continuous, always. What time? Even remember speed of a car or speed of anything. The speed is not like যে জাম্প করে ভিন্ন ভিন্ন ভ্যালু নেয়। 50 কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে 70, 50 থেকে 70 উঠতে হলে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নিয়ে উঠতে হয়েছে, রাইট? Think about that. So any time, speed, these are the continuous things, right? If I tell you the amount of rain, মনে করো rain হয়, the amount of rain, is it discrete or continuous? বলো তো। কি উত্তর চাই? Continuous. Continuous, excellent. Raining এর amount, অথবা যে কোনো weight, look at the weight could be anything, তাহলে weight of anything is continuous. So um, আমি যখন যতগুলো এক্সাম্পল দিচ্ছি, থিঙ্ক যে এক্সাম্পল গুলোর কি ডাইমেনশনটা কি, তো বাকিগুলো নিজেরই করতে হবে, রাইট? ওয়েল, লেটস সে উই হ্যাভ ডেটা। হোয়াট এভার কাইন্ড অফ ডেটা, এই যে যে একটু আগে যেটা দেখলাম, discrete, continuous, numerical, non numerical, nominal, ordinal, ইত্যাদি ইত্যাদি। সো ওয়ান্স ইউ হ্যাভ ডেটা পেলে তারপর আমরা কি করি? উই হ্যাভ টু অ্যানালাইজ দ্য ডেটা। এখন অ্যানালাইজিং মানে বিশ্লেষণ করা, যেটা বলছি। There are many things that you can do, or there are many things by which you can analyze the data. তাহলে ডেটার নেচারটা কেমন? নেচার অফ দ্য ডেটা, নেচার অফ দ্য ডেটা means this is characteristics of the data, whether it is categorical, numerical, blah 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 ইত্যাদি। So what are the limitations of the experiment behind? লোক, তোমরা অনেকে ল্যাবে এক্সপেরিমেন্ট যখন করো তখন অনেক কিছু প্যারামিটার মেজার করো, ক্যালকুলেট করো। That's why data comes, one of the sources of data is experiment. এটা ল্যাবে হোক অথবা ফিল্ডে হোক অথবা যেখানে হোক। But another, in real life ঘটছে, just you just take some of them, যেটাকে বলি স্যাম্পল। So we have a population, you take sample data, right? তাহলে এখন যে ডেটাটা এক্সপেরিমেন্ট থেকে আসলো অথবা পপুলেশন থেকে আসলো সার্ভের মাধ্যমে, and now what are the limitations of the data? লিমিটেশন বলতে তুমি ডেটা যেটা পেয়েছো, এই ডেটাটা আরো ভিন্ন ভিন্ন ডেটা পাইতা, কিন্তু আন্ডার কোন সার্কামস্টেন্স এই ডেটাটা পেয়েছো সেই লিমিটেশন গুলো তুলে ধরা, রাইট? ওকে, সো হোয়াট ইজ দ্য মেইন কোশ্চেন অফ ইন্টারেস্ট? ডেটা অ্যানালাইসিস করবার তো নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকে, আমি কি বের করতে চাই। সো সেই পার্সপেক্টিভটাও ডেটা অ্যানালাইসিস ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তুমি কি বের করতে চাও, সেই আনসার গুলো কি ডেটা দেবে কিনা,
quite nicely. That's important. For example, if there is a field, you need to do some soil test, right? Before building anything on that soil. তাহলে soil test তো তোমার sample নেবে, target কি? You have to know the composition of the soil, right? So this is your target. Now the sample you took, তাহলে এই স্যাম্পলটা তোমার টার্গেট ফুলফিল করছে কিনা, whether the sample is enough or the sample is not enough, or the right sample, or you need more sample, right? So once you have a sample means data, এই যে আমরা যে ডেটা পেয়েছি, so we have data, তাহলে ডেটাকে ভিজুয়ালাইজ করা is important. আমি ধর স্যাম্পল থেকে তুমি কি পেলা, সয়েল টেস্ট করে কি পেলা, স্যান্ড, তারপরে সয়েল বা আদার যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো কোন প্রপোর্শনালি কতটুকু কি পেলা, সেগুলো ইম্পর্টেন্ট, রাইট? এবং সেগুলো ভিজুয়ালাইজ করা মানে কোনটা কতটুকু পেলা সেটা গ্রাফের মাধ্যমে টেবিলের মাধ্যমে শো করা, রাইট? এই লেটস উই হ্যাভ ডেটা, এই ডেটাকে কিভাবে আমরা ভিজুয়ালাইজ করব বা ডেটাকে কিভাবে প্রেজেন্ট করব, সামারি করব, সেই পার্টটা আমরা এখন শিখব। ওকে, আমার কথা শোনা যায়? Yes, sir. Yes, sir. Okay, all right. So how to do this? Let's say we have first categorical data. Categorical means binary category data, অর্থাৎ এমন একটা categorical ভেরিয়েবল যার দুটো ভ্যালু আছে, হতে পারে না এরকম ভেরিয়েবল ইয়েস নো, মানে জেন্ডার মেল ফিমেল দুটো অপশন, এক্সাম রেজাল্টস পাস ফেল, এটা হতে পারে। আবার অনেকগুলো ভেরিয়েবল আছে ইয়েস নো ভাবে আমরা দিই, যে ফর এক্সাম্পল COVID-19 এফেক্টেড স্ট্যাটাস, তুমি কি কোভিডে আক্রান্ত হয়েছে কিনা, ইয়েস নো হতে পারে। তাহলে ইয়েস নো 1-0, হোম অ্যাব্রড, ট্রু ফলস, নানান আঙ্গিকে থাকতে পারে। এই যে বাইনারি ডেটাগুলো, এগুলোকে কিভাবে প্রেজেন্ট করবো, হাউ টু প্রেজেন্ট দোজ ডেটা? ফার্স্ট, ডেটা প্রেজেন্টেশন দুটো ওয়ে, একটা হলো টেবল, অ্যানাদার ইজ গ্রাফ, অর্থাৎ সামারাইজেশনের দুটো প্রসেস, tabulation and we call graphics. Yeah, in any discipline যে কোনো ডেটা প্রেজেন্ট করবার এই দুটো উপায়, তাহলে টেবিল আর গ্রাফ। তাহলে সেটা বাইনারি ডেটা টেবিল কি হতে পারে, যেমন মনে করো যদি আমরা ট্রু ফলস এর কোনো ডেটা পাই, এখন অনেক এরকম ট্রু ফলস এর ডেটা আছে যার যেটা স্ট্যাটাস, রাইট? তো থাউজেন্ডস লোকের ইনফরমেশন একটা ভেরিয়েবল ট্রু ফলস। এখন এতগুলো ডেটা কিভাবে সামারাইজ করব? সিম্পল, টেবিল, ট্রু ফলস এর এগেইনস্টে কতজন আসলো, যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। আর এটা করতে পারি, টেবিল করতে পারি, ফ্রিকোয়েন্সির পাশে পার্সেন্টেজও দিতে পারি। তারপরে এখানে টোটাল হলো 100 এর ট্রু হলো 41 পাওয়া যাচ্ছে, তো 41 কত, 41%। ফলসে পাওয়া গেছে 59 কত, সেটা 59%। So we could add another column here in the table, যেটা percentage. And let's say after making the table, we would like to create a graph for the table information. So one of the graphs could be bar plot. The graph you can see is bar plot, right? Bar plot is what? খেয়াল করো ওই ক্যাটাগরি গুলো, যে ট্রু ফলস, ইয়েস নো, 1-0 ইত্যাদি ইত্যাদি, সেগুলো along x axis দেব, আর y axis বরাবর হলো ওই ক্যাটাগরিতে ফ্রিকোয়েন্সির সংখ্যা or percentage, whatever. So the height of the bar represents the frequency, corresponding frequency of the category. Clear? তাহলে যে কোনো হাইট বারের হয় পার্সেন্টেজটা অথবা তার ফ্রিকোয়েন্সি, যে কোনো, তুমি যদি if you dealing with percentage then you use percentage, or frequency then deal with frequency. There will be no problem, right?
But how about the between bar gap? Bar diagram means দুটো বারের মধ্যে একটা বিটুইন গ্যাপ থাকবে, রিজনেবল গ্যাপ। রিজনেবল মিন্স এটা সাবজেক্টিভ, তুমি কতটুকু গ্যাপ দিলে তোমার কাছে বেটার মনে হবে, আরেকজন একটু বেশি গ্যাপ দিলে। And also width of the bar of each bar, width চওড়া যতটুকু, সেটাও ডিপেন্ড করে যে গ্রাফ করতেছে তার উপরে। কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, কিন্তু height should be representing the frequency. বোঝা গেছে কি বলছি? Yes, sir. Okay, all right. Let's move to the next slide. A practical example from your book. If you look at the book, chapter 6, you get this example. Machine breakdowns. আমরা জানি machine breakdown হয়, right? মানে out of order হয়ে যায়। What are the reasons? Let's say 3 main reasons are considered here: electrical, mechanical, and misuse. So these are the 3 reasons for machine breakdown, for example. Now look here. Electrical, mechanical, misuse, these are the nominal, these are not ordinal. The electrical hole number 1, misuse hole 2. These all are about the reasons of machine breakdown. Counter priority beshi কম এরকম। So we have categorical data, nominal particularly, and how to present this data. এর আগে আমরা দেখলাম যে বাইনারি ক্যাটাগরি হলে টেবিল করতাম, তারপরে বার প্লট করেছি। এখন মোর দেন 2 ক্যাটাগরি যদি হয়, যেমন এখানে 3 ক্যাটাগরি দেখছো, 4টা হতে পারতো মেশিন ব্রেকডাউন, 5টা 6টা হতে পারতো ক্যাটাগরি। তাহলে হোয়াট এভার, যে কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্যই উই ক্যান মেক এ টেবিল, and then we can add the percentage table as the third table. আচ্ছা, এখানে বারবার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মিসইউজ লেখা হয়েছে, এটা কিন্তু না লিখলেও হতো, ওকে? এটা না লিখলেও পারতাম, বাট এখানে লেখা হয়েছে। Right. So, and then what would be the graph? Similar graph, bar plot. Instead of 2 categories, now we have 3 categories. You could have 4, 5, 6. So generate accordingly the bar plot. Remember, when you make this kind of bar plot, remember, আমার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মিসইউজ এগুলো কিন্তু জাস্ট অর্ডারই দিয়েছি, যেই অর্ডারের ছিল, অর্থাৎ যেই সিকোয়েন্সের ছিল, তাই না? সো ইউ ডোন্ট হ্যাভ টু মেনটেন যে বড়টা প্রথমে, তারপরে নেক্সট লার্জেস্ট, তারপরে নেক্সট লার্জেস্ট এন্ড সো অন, তা না। Now look at here. Instead of bar, we used another graph which is called pie chart বা pie diagram. So bar plotted alternative হিসেবে we could have a pie chart simply, এবং এটা এখানেও হতো while we're dealing with binary, এখানে কিন্তু আমরা বারের পরিবর্তে পাই নিতে পারতাম, কোনো সমস্যা নেই। সো বারের অল্টারনেটিভ হিসেবে আমরা কিন্তু পাই চার্ট জেনারেট করতেই পারি। ক্লিয়ার? এনি কনফিউশন? and how to make a pie chart আমরা সবাই জানি। কিভাবে করব পাই চার্ট, কে বলো তো দেখি, শুনি দুই একজনের কাছ থেকে। বলো। স্যার আমরা পাই চার্ট আমরা কিভাবে অথবা pie chart কোনো করব? চার্ট তৈরি করার জন্য স্যার আমরা এমএস ওয়ার্ড অথবা এক্সেল এর মাধ্যমে তো স্যার করতে পারি। সেটা তো সফটওয়্যার টফটওয়্যার কথা বললা, এটা তো আর উত্তর হলো না। পাই চার্ট কিভাবে হয়? স্যার এই যে এখানে স্ক্রিনের এটার মধ্যে স্যার, এই যে এখানে 3টা কম্পোনেন্টস নেওয়া হয়েছে স্যার, যেটা পার্সেন্টেজটা দেওয়া হয়েছে,
এটা রাউন্ড একটা সার্কেলের ভিতরে। হুম, সার্কেলের পুরো এরিয়ার পার্সেন্টেজ কত? সার্কেলের পুরো এরিয়ার পার্সেন্টেজ বলি না আমরা, কি বলি? স্যার ওটা ওটা তো ডিগ্রি। 100%, হ্যাঁ ডিগ্রি স্যার, হ্যাঁ সেটা বলো, কত ডিগ্রি? Set 360. 360 স্যার। রাইট, 360 ডিগ্রি, এক্সেলেন্ট। তাহলে 360 ডিগ্রি সমান হলো 100%, রাইট? ইয়েস স্যার। Yes, sir. রাইট, এখন বাকিটা তো নিশ্চয়ই পারবে, ইজি। তাহলে কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট, সেই অনুযায়ী 360 ডিগ্রি কত ডিগ্রি আসে সেই ডিগ্রিটা বের করে তারপর সার্কেলে সেই পোর্শনটা সেট আউট করা, অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি ডিফারেন্ট কালার ইউজ করা। কম্পিউটার সিস্টেম যেগুলো সফটওয়্যার একটু আগে বললো, তারা কিন্তু একটা অটোমেটিক করে, বাট ইউ হ্যাভ টু নো দ্য বেসিক হাউ টু কনস্ট্রাক্ট এ পাই চার্ট, রাইট? সো ইউ হ্যাভ টু মেনটেন দ্য অ্যাঙ্গেল, রাইট? আমাদের যে পোর্শন যত অ্যাঙ্গেল আসলো সেটাই তো মেনটেন করতে হবে সার্কেলে, রাইট? Let's say we have now ordinal variable. যেমন মেশিন লার্নিং এর ব্রেকডাউন এক্সাম্পলটা আমরা অর্ডিনাল ভেরিয়েবল হিসেবে দেখতে পারি। ইন হাউ মেনি টাইমস ডিড এ মেশিন ব্রেকডাউন? একটা মেশিন যত বেশি ব্রেকডাউন হবে তত সেই মেশিনটা কি কোয়ালিটি ইমপ্রুভ করবে না ডিটেরিয়রেট করবে, এবং তত মেশিনটা রিলায়েবল কম হবে। তার মানে কি, এই যে নাম্বার অফ ব্রেকডাউনস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি reflecting the status, the quality status of a machine. I mean, ranking of, in the quality of the machine, right? তাই না? তো এখন তাহলে এই যে 0, once, twice, thrice মেশিন ব্রেকডাউন, এগুলো আসলে ইনফ্যাক্ট অর্ডিনাল ক্যাটাগরি ইন দ্যাট পার্সপেক্টিভ। ক্লিয়ার? তাহলে অর্ডিনাল ক্যাটাগরি, আমরা এখন অর্ডিনাল ক্যাটাগরি এটা কিভাবে প্রেজেন্ট করতে হয়, সেম। Just remember the word I have to mention in the category, যেমন 0, 1 or greater than 2 breakdown সম্পন্ন মেশিন গুলো list, how many machines you can see, and then you can have a percentage column, and then you have what, bar plot, or maybe what, second option, pie plot, pie chart. So bar plot, look at the bar plot, there is slight difference between bar plot of ordinal categorical variable and bar plot of general nominal categorical variable. বলো, এখানে বার প্লটটা খেয়াল করেছো? We maintain also the order because 0, 1, I mean 1 greater than 2, এগুলো কিন্তু একটা অর্ডার মেনটেন করছে, তাই না? সেই জন্য আমরা কিন্তু খেয়াল করো এবার অর্ডার একটা মেনটেন করেছি। সুতরাং গ্রাফ করবার ক্ষেত্রে জাস্ট সিম্পলি অর্ডিনাল ভেরিয়েবল হলে ওইভাবে মেনটেন করতে হবে। অ্যান্ড অল্টারনেটিভ হিসেবে পাই চার্ট, সিম্পলি পাই চার্ট যেভাবে করি এক্স্যাক্টলি এর আগে যেটা আলোচনা করা হলো একইভাবে করতে পারি। স্যার সবসময় কি পাই চার্টই ব্যবহার করবো স্যার, মানে টেবিল বা অন্যগুলো ব্যবহার করা যাবে না? তুমি কি ক্লাসে ছিলা শুরু থেকে? জি স্যার। হ্যাঁ, আমি তো বললাম যে একটা ভেরিয়েবলের সামারি করতে পারি দুটো উপায়, একটা কি টেবিল আর একটা গ্রাফ। এখন যদি তুমি দুটোই প্রেজেন্ট করো কোনো সমস্যা নেই, টেবিলও রাখলা গ্রাফও রাখলা, অথবা শুধু গ্রাফ রাখলা। এখন গ্রাফের মধ্যে কি তুমি পাই রাখলা বা বার রাখলা, এখন পাই বার দুটোই রাখে এরকম আমি দেখিনি, কারণ দুটো তো একই জিনিস বলছে। কিন্তু অনেক সময় টেবিল রাখে পাশাপাশি গ্রাফও রাখে, টেবিল আর গ্রাফে যে ইউটিলিটি তোমাকে দিচ্ছে, পাই আর বার ইউটিলিটি দিচ্ছে না, পাই আর বার একই ইউটিলিটি দিচ্ছে। টেবিল আর গ্রাফ হয়তো ডিফারেন্ট ইউটিলিটি দিচ্ছে। কেউ নাম্বার পছন্দ করে টেবিলটা দেখে নিল, পাশাপাশি কেউ
ভিজুয়ালাইজেশনে, কুইক ভিজুয়ালাইজেশনে গ্রাফ পছন্দ করে গ্রাফটা দেখে নিল। বোঝা যাচ্ছে কি বলছে? এটা Yes, sir. আমরা আলোচনা করছি যে ডেটা হলে এরকম হতে পারে। And then when you make a report for really for any variable, then you have to think about this, যে কোনটা কোন দিব। রাইট। এবার আসো numerical data. So far we have dealt with categorical data. Now numerical. First, integer or discrete data বা variable. Again, ওই মেশিন ব্রেকডাউনের এক্সাম্পলটাকে আমরা এরকম ডিসক্রিট বা ইন্টিজার ভেরিয়েবল বা কাউন্ট ভেরিয়েবল হিসেবে নিতে পারি। যেমন ফর এক্সাম্পল, হাউ মেনি আওয়ার্স ক্যান এ মেশিন ওয়ার্ক আনটিল ইট ব্রেকস ডাউন? লোক, তাহলে মেশিন ব্রেকডাউনের আগে মেশিন কত ঘন্টা জব করেছে, কাজ করেছে প্রপারলি। তাহলে নাম্বার অফ আওয়ার্স, এই যে নাম্বার অফ আওয়ার্স কুড বি নাম্বার অফ আওয়ার্স বলেছি, ফুল ডিজিট, 1 2 3 4 5 6 and so on. তাহলে এই ধরনের যে ইন্টিজার ভেরিয়েবল সেগুলো আমরা কিভাবে গ্রাফ করতে পারি খেয়াল করো। একটা অপশন হতে পারে এক্স এক্সিসে ওই ডিজিট গুলো দিলাম 0 1 2 3 4 5 এন্ড দেন কোন ডিজিট কতবার এসছে সেটা ওয়াই অ্যাক্সিসে একটা বার ডায়াগ্রাম। লুক এট হিয়ার, I can tiny line diagram you can see in the graph simply here. Here as you can see here, simply the bars, প্রত্যেকটা নাম্বার এক্সটা কে কতবার এসছে সেটা একটা বারের মতো করে লাইন, এটা লাইন প্লট বলে বার প্লট বলা হয় ইত্যাদি। or could be another, জাস্ট পাশে লেখা হয়েছে। এটা কি মনে হচ্ছে? histogram, ইট লুকস লাইক বার, তাই না? বারের মতো, but it is not bar, it is called histogram. Why it is not bar? I said although looking like bar, কারণ হলো লোক বার আর এটার মধ্যে ফান্ডামেন্টাল একটা পার্থক্য হলো কি, বার গুলো কিন্তু between bars gap, there was gap but there is no gap here, right? That's the main difference. So why not there is a gap? এটা মানে কি? So এটা continuous. বেসিক্যালি এটা একটু পরে আলোচনা করব, তার আগে একটু বলে নেই। another could be graph and that is called box plot. box plot, okay? তাহলে আমাদের এই ধরনের ডেটার ক্ষেত্রে আমরা জেনারেলি বার প্লট করতে পারি অথবা হিস্টোগ্রাম করতে পারি, আর লাস্ট যেটা বললাম বক্স প্লট করা যেতে পারে। এই লাস্ট দুটো নিয়ে একটু পরে বলবো। রিয়েল ভ্যালুস, তাহলে আমাদের গেল একটু আগে ইন্টিজার ভ্যালুস, নাও রিয়েল ভ্যালুস, আই মিন কন্টিনিউয়াস ভ্যালুস ডেটা। মনে করো আমাদের যদি হাইট থাকতো বা ওয়েট ডেটা থাকতো, তাহলে আমরা কি ধরনের ওই ডেটাগুলোর জন্য টেবিল বা গ্রাফ করতে পারতাম। নর্মালি কন্টিনিউয়াস ডেটা বা রিয়েল ভ্যালুর জন্য আমরা একটা টেবিল করতে পারি, এটাকে গ্রুপ করে করে ফ্রিকোয়েন্সি, যেটাকে ফ্রিকোয়েন্সি টেবিল বলা হয়, গ্রুপ করে করে। সাধারণত টেবিল আমরা ইউজ করি না, অনেক সময় করি, কিন্তু the graph that we have to use as a primary graph সেটা হলো হিস্টোগ্রাম, রাইট? তাহলে নিউমেরিক্যাল ডেটা হলেই ডেটার জন্য আমরা হিস্টোগ্রাম করতে পারি, পার্টিকুলারলি কন্টিনিউয়াস ডেটার জন্য আসলে হিস্টোগ্রাম করা হয়, রিয়েল ভ্যালু বা কন্টিনিউয়াস ডেটার জন্য। এখানে দুটো হিস্টোগ্রাম দেখতেছো, এটা আসলে ইনফ্যাক্ট লেফট সাইডে হয়তো মেলের হাইট, রাইট সাইডে ফিমেলের হাইটের কতগুলো স্যাম্পলের, মানে দুটো স্যাম্পল ভিন্ন ভিন্ন, একটা মেলের একটা ফিমেলের হাইট।
এই মেল ফিমেলের হাইটের ডেটার দুটো হিস্টোগ্রাম করা হয়েছে পাশাপাশি। তাহলে এই হিস্টোগ্রাম কিভাবে হলো? হিস্টোগ্রামটার পিছনে তো একটা টেবিল থেকে তো সাধারণত গ্রাফ গুলো হয়, আমরা একটু আগে দেখলাম। তো এখানে একটা টেবিল আছে, সেই টেবিলটা আসলে ইনফ্যাক্ট ওই যে গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল। মানে কি, মনে করো এটা যদি হাইটের গ্রাফ হয়, তাহলে হাইট, লোয়েস্ট হাইট আর হাইয়েস্ট হাইট, এই যে হাইট গুলো এর মধ্যে কতগুলো গ্রুপে ভাগ করে নেওয়া হয়। মনে করো আমাদের হাইট, হিউম্যান বডি হাইট কত, মানে থিওরিটিক্যালি 0 থেকে মনে করো 9 ফিট ফর এক্সাম্পল। সবচেয়ে হাইয়েস্ট লোকটাকে আমার মনে নাই কত হাইট, লেটস সে 9 ফিট। ইজ দেয়ার এনি মোর দেন 9 ফিট? আই ডোন্ট থিংক সো। ওকে, তাহলে এই মনে করো 0 থেকে 2 ফিট, 2 থেকে 4 ফিট, 4 থেকে 6 ফিট, এইভাবে গ্রুপ করে এখন 0 থেকে 2 ফিটে কতজন, 2 থেকে 4 এ, 4 থেকে 6 এ কতজন, এই সংখ্যাটা পাবো। সেই ফ্রিকোয়েন্সিটা আমরা ওয়াই অ্যাক্সিস দিয়ে এরকম একটা হিস্টোগ্রাম তৈরি করতে পারি। আর হিস্টোগ্রাম গুলো একটা আরেকটার সাথে, বার গুলো একটা আরেকটার সাথে লাগানো একটা কারণ হলো কি, ওই যে গ্রুপগুলো করলাম সেই গ্রুপগুলো তো একটা আরেকটার সাথে অ্যাটাচড। এরকম না যে একটা গ্রুপে মাঝখানে ফাঁকা। বিকজ অফ দ্য নেচার অফ কন্টিনিউটির কারণে এই আমাদের বারগুলো কন্টিনিউটি মেনটেন করে, বা কন্টাজিয়াস, একটা আরেকটার সাথে লাগানো, অ্যাটাচ। ওকে, সো another option could be definitely যেখানে আমরা হিস্টোগ্রাম পাবো সেটার একটা অল্টারনেটিভ ইজ বক্স প্লট। একটু আগে বলেছি বক্স প্লট। এই বক্স প্লটটা আমি একটু পরে ব্যাখ্যা করব। হিস্টোগ্রাম করলাম, যেমন এখানে মেল ডেটার ক্ষেত্রে বক্স প্লট, ফিমেল ডেটার ক্ষেত্রে বক্স প্লট হয়েছে। আর হিস্টোগ্রামে একটা সুবিধা হলো হিস্টোগ্রামটা কি ধরনের শেপ দিচ্ছে ডেটা, যেমন মনে করো শেপটা বোঝার জন্য ওই হিস্টোগ্রামটার উপর দিয়ে একটা রাফ একটা স্মুথ লাইন টানানো হয়েছে, জাস্ট বোঝার জন্য, আর কিছু না। এখন রাইট সাইডের গ্রাফটা যেটা পিঙ্ক, খেয়াল করো এটা মোর স্মুথ, মোর বেল শেপ, সিমেট্রিক। আর লেফট সাইডেরটা মোটামুটি সিমেট্রিক বেল শেপ, কিন্তু মাঝখানে টপে একটু ইয়ে রয়েছে, আপস এন্ড ডাউনস, রাইট? তো এই যে হিস্টোগ্রাম আমাদেরকে একটা শেপ সম্পর্কে আইডিয়া দেয়, ডেটার শেপ। এই যেটা শেপটা, যেমন এখানে একটা সিমেট্রিক শেপ, সিমেট্রিক্যাল মানে হলো কি, আমি যদি এই শেপটার লম্ব বরাবর মাঝখানে স্প্লিট করি, তাহলে লেফট এন্ড রাইট সাইডে বোথ সাইডে 50%, মোটামুটি 50-50% বলবো। তাহলে কোন একটা শেপ সিমেট্রিক্যাল আমরা জানি এই সেন্সে, যে তাকে ভার্টিক্যালি আর হরিজন্টালি অথবা কোন একটা অ্যাঙ্গেলে বরাবর স্প্লিট করলে, কাটলে বোথ সাইড 50-50% এবং সেম শেপের। ক্লিয়ার? তো এটাকে আমরা বেল শেপ বলি। বেল শেপ হলো সিমেট্রিক্যাল শেপড। এটা বেল। কেন বেল বলছি? কোন বেলের কথা বলা হচ্ছে? গির্জার বা মন্দিরের যে বেল টাঙ্গানো থাকে, ঝোলানো থাকে, সেই বেল, রাইট? এখন কথা হলো দিস ইজ দ্য হিস্টোগ্রাম। লুক এট হিয়ার, এটা একটু বড় করে দেখানো হয়েছে। যে হাইট অফ মেলস, লেটস সে স্যাম্পল অফ মেলস হাইট আছে, মনে করো 400 বা 500 জন মেলের হাইট আছে, একটা ডেটা আছে, সেখান থেকে এরকম হিস্টোগ্রাম করা হয়েছে। আমার কথা শুনতে পাচ্ছ? বিকজ আই এম ইন ফুল স্ক্রিন, আমি বুঝতে পারতেছি না যে আমি ইয়েতে আছি কিনা। ওকে, অলরাইট। তাহলে ওয়াই অ্যাক্সিস এ ফ্রিকোয়েন্সি আর নিচে হাইট, বিভিন্ন গ্রুপ দেওয়া হয়েছে। হাইটে হলে হাইটে গ্রুপ থাকবে, যেটা বুঝতে পারতেছো।
এক্স অ্যাক্সিসে সেটা গ্রুপটা স্মলার থেকে আস্তে আস্তে লার্জার গ্রুপে গেছে। And how about this graph? Can you compare this histogram with the previous histogram? I'm showing again you the previous histogram. So what is the difference? Where is the difference? This one and that one. Follow. কোন জায়গায় difference? একটা y axis এর frequency লেখার আর একটা স্পেসিফাই করে দেওয়া ফ্রিকোয়েন্সিটা দুটোই তো frequency. এটাও frequency, এটাও frequency. Y-axis is always frequency. There is no difference size of the in bars, Y-axis. width of the bars, Width of the bars. It means there is difference in X-axis, right? Scale. Can sorry, here. Look at here. 170 থেকে 175. There are 3 groups. Am I right? But now look here. 170 থেকে 175. 3 groups have been merged together and made a group, single group. Clear? তার মানে কি আমরা এখানে বড় বড় গ্রুপ করেছি, অর্থাৎ গ্রুপের উইডথটা বাড়িয়ে দিয়েছি। দেখছো, তারপরে এই গ্রুপে কতজন আসলো, পরের গ্রুপে কতজন আসলো, সেটা নিয়ে ফ্রিকোয়েন্সি ওয়াই অ্যাক্সিস দিয়ে আমরা একটু হিস্টোগ্রাম পেয়েছি। বাট ইফ উই ডু দ্য সেম থিং বাট ইন অপোজিট সেন্স, এবার কি করেছি, গ্রুপগুলোকে আরো ছোট করেছি, তাই না? নেক্সট আরো ছোট করেছি। তো এরকম ছোট করতে করতে আমরা কি কি পাবো দেখো, ছোট করতে করতে বিটুইন বারের মধ্যে কোনো আসলে গ্যাপ থাকবে না, সবগুলো তখন একটা এরিয়ার মতো হয়ে যাবে। অ্যাকচুয়ালি দিস উই আর টকিং অ্যাবাউট দ্য বটম পিকচার, লুক দ্যাট ইজ অ্যাকচুয়ালি এরিয়া আন্ডার কার্ভ। অর্থাৎ এই যে কার্ভ, আমি যদি এটা একটা বরাবর স্মুথ একটা কার্ভ টানি উপরে, তাহলে ওর আন্ডারে যে এরিয়াটা সেটাই আসলে ইনফ্যাক্ট দাঁড়ায়। ওকে, সো দ্যাট ইজ কল্ড দ্য হিস্টোগ্রাম। এই নিচে যে গ্রাফটা এসছে আমরা এটা বলি বেল শেপড সিমেট্রিক্যাল গ্রাফ। বেল শেপড ডেটা ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ডেটাগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই ডেটাগুলো। তাহলে নিচে যে বেল শেপ গ্রাফ, এটার সোর্স কি? হিস্টোগ্রাম। আর হিস্টোগ্রাম কিভাবে, হাউ হিস্টোগ্রাম has been constructed, we know. What does it mean? How? যে এই মাঝখানে নাম্বারগুলো বেশি বেশি এসছে, আর বোথ সাইডে যে দূরে গ্রাজুয়ালি সেই নাম্বারগুলো কম কম এসছে। জাস্ট লুক হে, মাঝখানে নাম্বারগুলো বেশি বেশি আর দূরে নাম্বারগুলো কম কম এসছে। That's how histogram is prepared. এখন কথা হলো, এই যে গ্রাফ আমরা যেটা পেলাম সিমেট্রিক্যাল বেল শেপড, এই গ্রাফটা সিমেট্রিক্যাল না হয়ে অ্যাসিমেট্রিক্যাল হতে পারে, যেহেতু যে কোনো একদিকে বেশি হতে পারে, কম হতে পারে, উঁচু টেল থাকতে পারে যে কোনো একদিকে, রাইট সাইড, লেফট সাইড ইত্যাদি হতেই পারে। বাট এই যে আমরা হিস্টোগ্রাম করলাম, হিস্টোগ্রামের পরিবর্তে আরেকটা গ্রাফ করেছিলাম, মনে আছে, যেটাকে বলেছি বক্স প্লট। তাহলে ওই যে বক্স প্লট হিস্টোগ্রামের একটা অল্টারনেটিভ, তো সেটা আসলে কিভাবে তৈরি হয় এইখানে একটু ডেমো করে দেখা হয়েছে। হিস্টোগ্রামের উপরেই বক্স প্লটটা তৈরি করা হয়েছে। এখন কথা হলো, আমি যদি বক্স প্লট তৈরি করতে বলি, এর মানেই না বক্স প্লটের সাথে হিস্টোগ্রাম নিচে একটা দেওয়া লাগবে, এটা জাস্ট বুঝবার সাথে। তাহলে একটা হিস্টোগ্রামে থেকে বক্স প্লট কিভাবে তৈরি করা যায়, look at the box plot, the top plot here, right, the top plot here, this part, খেয়াল করো, এই বক্স প্লটের মিডলে একটা বক্স রয়েছে, স্কয়ার মতো শেপ। এই বক্সটার কারণে কিন্তু বক্স প্লট, and that box covers 50% area of the curve.
নিচে যে হিস্টোগ্রাম ছিল তার 50%, মিডল 50% এরিয়া। নট মিডল 50% এরিয়া কেন বলছি? লুক এট দ্য এরিয়া আন্ডার কার্ভ হিস্টোগ্রামের নিচের গ্রাফটার কথা বলছি। পুরো এরিয়াটা 100%, তার মধ্যে মাঝখানের একদম মিডল মোস্ট জায়গা 50% এরিয়া, এই যে ব্লু শেডেড যেটা দেওয়া রয়েছে, সেই শেডেড এরিয়াটাই রিপ্রেজেন্ট করছে উপরের বক্স প্লটের বক্সটা। রাইট? তাহলে আমরা এটা বলতে পারি একটা বক্স প্লটে এমন একটা বক্স যেটা মিডল মোস্ট 50% এরিয়াকে কভার করে। আর বাকি তাহলে 50% এরিয়া কি হবে? বাকি 50% 25% এরিয়া হলো লেফট সাইডে, আর 25% এরিয়া হলো রাইট সাইডে। লুক এট হিয়ার। এখন বক্স প্লটেও তাই। আচ্ছা, বক্স প্লটের লেফট সাইডে 25%, রাইট সাইডে 25%, এন্ড বক্সের কভারেজ হলো 50%। আর বক্সটা কিভাবে তৈরি করা হয়েছে? লুক এট হিয়ার। আমরা এগুলো ডিটেলস পড়বো আগামী ক্লাসে, কিন্তু তারপর একটু বলে নেই। সেটা হলো লুক এট Q1 Q3, আর মাঝখানে একটা লাইন আছে মিডিয়ান, যেটাকে অনেক সময় আমরা Q2 বলি। কিউ মানে কি? কোয়ার্টাইল। Q1 মানে ফার্স্ট কোয়ার্টাইল, Q3 মানে থার্ড কোয়ার্টাইল, আর মিডিয়ান হলো সেকেন্ড কোয়ার্টাইল। আমি সিম্পলি কোয়ার্টাইল আমরা নেক্সট ক্লাসে পড়বো, তারপর আমি একটু বলে নেই। যে মনে করো এই পুরো বছরের কোয়ার্টাইল আমরা কাকে বলি? বার্ষিক বছর যেটা। তার মানে এই বছরকে পুরো 4 ভাগে ভাগ করেছি আমরা। প্রথম ভাগে 3 মাস পড়ে, তাই না? 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, এভাবে 12 মাস। তো প্রথম 3 মাসের যে এরিয়াটা সেটা হলো আমাদের ফার্স্ট কোয়ার্টার রিজন। এখন মনে করো একটা লাইন টানো, স্ট্রেট লাইন। এখন স্ট্রেট লাইনে তুমি এরকম 4টা ভাগে ভাগ করবা, সমান ভাগে। তো 4টা সমান ভাগে ভাগ করলে তোমার কয়টা ইন্টারসেকশন দেওয়া লাগবে, মানে কয়টা পয়েন্ট দিয়ে ভাগ করতে হবে? আমার কথা শুনতে পাচ্ছ? কটা লাগবে Yes, বলো? sir. একটা একটা লাইনকে 4টা ভাগে ভাগ করলে কটা ইন্টারসেক্ট করতে হবে? 3টা, তাই না? হ্যাঁ, এখন আমি যদি বলি একটা লাইনকে 10টা ভাগে ভাগ করতে হলে কটা পয়েন্ট লাগবে? 9টা। 9টা। এক্সেলেন্ট। 100টা ভাগে করলে 99। 99। রাইট, এক্সেলেন্ট। আচ্ছা, এই যে 3টা ভাগে ভাগ করলো না, এই 3টা ভাগের জায়গাটা কোন কোন পজিশনের জায়গা বলো তো? তুমি যদি মনে করো একটা লাইনটাই রিপ্রেজেন্ট করতেছে নাম্বার, লেফট সাইড থেকে লোয়ার নাম্বার আস্তে আস্তে রাইট সাইডে যাচ্ছে বিগার নাম্বার। আমাদের রিয়েল লাইন তো আমরা জানি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এরকম ব্যাপার। হ্যাঁ, এখন তাহলে Q1 সেটা কি? কততম পজিশন? Second. যদি সমান 4 ভাগে ভাগ করে তাহলে Q1 হলো কত? ফার্স্ট। ফার্স্ট পজিশন বুঝলাম। কততম পজিশন? কততম পজিশনকে আমরা সাধারণত পার্সেন্টেজে বলার চেষ্টা করি। The second. 25th পজিশন। পুরো লাইনটাকে তুমি 100 ভাগে ভাগে নাও, পার্সেন্টেজে যখন করবা। Yes, sir. Did you get my point? Yes, sir. Very good. আর Q3 এর পজিশন কত পার্সেন্টেজে? 50। 75. 75. Yeah, I said Q3. 75. Very good. And how about the Q2? Q2 এখানে মেনশন করে নেই, মানে মিডিয়ান যেটা বলছি। Is 50, sir. 50. 50। Excellent. আসলেই তাই। আমার এই ডেটা সেট গুলো যেভাবে ডেটাগুলো যে সাজানো, এই ডেটা সাজানোর মাঝামাঝি 50% এরিয়া, তাই না? তাহলে দেখো Q3 থেকে Q1 এর দূরত্ব কত? 50%। 75 পজিশন থেকে 25 পজিশন মাইনাস করো, তাহলে কত? মাঝখানে 50% পজিশন, সেই জন্য 50%। বোঝা গেছে?
অলরাইট, তাহলে বক্স প্লট ওভাবে আমরা ক্রিয়েট করব। আমরা নেক্সট ক্লাস দেখবো বক্স প্লট কিভাবে ক্রিয়েট হয়। আচ্ছা, বক্স প্লটের আরেকটা জিনিস হচ্ছে আমরা বলি আইকিউআর, ইন্টার কোয়ার্টার রেঞ্জ। বাই ভিজুয়ালাইজিং you should be able to know what is this IQR কি আসলে। This is the between Q3 and Q1 এর মধ্যে জায়গাটা। তাহলে Q3 আর Q1 এর মধ্যে জায়গাটা কি করে বের করবে? Q3 থেকে Q1 বাদ দেবে, তাই না? আচ্ছা, এই যে আমি আমি কিন্তু 25 পজিশন 75 পজিশন এগুলো কিন্তু পজিশন বলছি না, ওই পজিশনে যে এক্স আছে, যে ভেরিয়েবল ভ্যালু, সেটা হলো Q1। তাহলে 75 পজিশনে যে ভেরিয়েবলের ভ্যালু আছে সেটা হলো Q3। আচ্ছা, এখন মনে করো ইন্টার কোয়ার্টার রেঞ্জ কি করে বের করবো? তাহলে Q3 এর ভ্যালু জানি, Q1 এর ভ্যালু জানি, তো এই দুটোর ডিফারেন্স। আর তুমি যদি বলো Q1 থেকে Q3 ডিফারেন্স করি, তাহলে Q1 থেকে Q3 ডিফারেন্স তো হবে না, কারণ Q3 তো লার্জেস্ট সবসময়, Q1 স্মলার দেন Q3, তাই না? তো সেজন্য Q3 থেকে Q1 বাদ দিলে যেটা হয় সেটা হলো IQR। আচ্ছা, বক্স প্লটের লেফটের টেইলে দূরত্ব আর রাইট টেইলে দূরত্ব কত দূর যাবে কিভাবে বের করব? সিম্পলি Q1 থেকে যদি কিছু মাইনাস করো তাহলে দূরে চলে যাবা। কতটুকু মাইনাস করব? ওই যে IQR বের করেছি তার 1.5 গুণ। একইভাবে Q3 থেকে যদি IQR এর 1.5 গুণ প্লাস করে দাও Q3 থেকে, তাহলে রাইট সাইডে একটা জায়গা পর্যন্ত যেতে পারবে, সেটার নাম হলো হিঞ্জ, লেফট অ্যান্ড রাইট হিঞ্জ। তাহলে আমাকে বলো Q1 থেকে লেফটে যে এন্ড, এই জায়গাটায় কত পার্সেন্ট এরিয়া আছে? 25%। Q3 থেকে একদম রাইট সাইডের টেইল কত পার্সেন্ট? 25%। দ্যাটস অল। তাহলে পুরো একটা বক্স প্লট কিন্তু পুরো 100% ডেটা কভার করছে, লাইক হিস্টোগ্রাম। এই জন্য হিস্টোগ্রামের একটা অল্টারনেটিভ হিসেবে বক্স প্লট। বাট হোয়াই বক্স প্লট ইজ ইম্পর্টেন্ট? হিস্টোগ্রাম না করে আমি যদি বক্স প্লট করি তাহলে এডিশনাল কি ইনফরমেশন পেতে পারি? কেউ বলো দেখি। It's a percentage. পার্সেন্টেজ, এই যে এগুলো জানি, পার্সেন্টেজ না বললে আমরা বলি এই Q1 Q3 এগুলো কি কোয়ার্টাইল বললাম না? মিডিয়ান জানতে পারি, কোয়ার্টাইলের ভ্যালুটা জানতে পারি। এই মিডিয়ান কোয়ার্টাইলের ভ্যালু তো আর আমরা হিস্টোগ্রাম থেকে জানি না, কারণ বক্স প্লট এমন ভাবে তৈরি হয় যেখানে বক্সটা আসলে ইন্ডিকেট করে কোথায় Q1, মানে Q1 এর ভ্যালু তাহলে কত, Q3 এর ভ্যালু কত, Q2 এর ভ্যালু কত, এন্ড সো অন। ওকে, আচ্ছা, এই যে শেপ, হোয়াট এভার দ্য শেপ, শেপ অফ দ্য ডেটা হিস্টোগ্রাম থেকে দেখো আমরা নিচে যেটা বেল শেপ পেয়েছি সিমেট্রিক্যাল, আমাদের কি বক্স প্লট থেকে বলতে পারি সিমেট্রিক্যাল শেপ? বললে কিভাবে বলবো, একটু এক্সপ্লেন করো তো। নেক্সট ক্লাসে এগুলো ডিটেলস আলোচনা করবো, তারপর তোমাদের কাছে একটু জানতে চাই যে নিচে বেল শেপড গ্রাফটা কিন্তু সিমেট্রিক্যাল, কারণ একে ভার্টিক্যালি আমরা যদি মিডলে স্প্লিট করি তাহলে বোথ সাইডে 50-50। বক্স প্লটেও কি সেই জিনিসটা ঘটে? মিডিয়ানটা ধরে ই করলে এক্সেলেন্ট। মিডিয়ানটা ধরে যদি আমি স্প্লিট করি তাহলে ইফ ইউ কুড গেট এক্স্যাক্টলি সিমিলার শেপ বোথ সাইড, তাহলে কিন্তু সিমেট্রিক। আচ্ছা, এখন নেক্সট ক্লাসে আমরা দেখবো কি বক্স প্লটে কিন্তু সিমেট্রিক আবার নন সিমেট্রিক হয়। নন সিমেট্রিক হলে বোঝা যায় কিভাবে? ওই যে মিডিয়ান লাইন মাঝখানে দেখতেছো না একটা বক্স প্লটে, যে একটু মোটা দাগে কালো লাইন, এই মোটা দাগ অর্থাৎ মিডিয়ান লাইনটা Q1 অথবা Q3 যেদিকে সরে যাক না কেন সবসময় একটু মিডল থাকবে তা না, মানে Q1 Q3 একদম এক্স্যাক্টলি মিডিলে থাকলে আমরা বলবো তাহলে ওই ডেটা ডিস্ট্রিবিউশন হলো এই যেরকম বেল শেপড, মানে সিমেট্রিক্যাল। আর যখনই
মিডিয়ান লাইনটা কারো দিকে ঝুঁকে যাবে, এটা Q1 এর দিকে হোক অথবা Q3 দিকে হোক, তখন আমরা বলবো নট সিমেট্রিক্যাল অথবা অ্যাসিমেট্রিক্যাল। এখন যদি Q1 এর দিকে বেশি সরে যায়, তো বক্সটা কিন্তু ফিক্স যে 50% এরিয়া, তাহলে মিডিয়ানটা যদি Q1 এর দিকে সরে যায়, তাহলে কোন দিকে বেশি ফাঁকা হবে? মিডিয়ান থেকে Q3 দূরত্বটা বেশি বেড়ে যাবে। আচ্ছা, যেদিকে দূরত্ব বেশি বেশি বেড়ে যাবে সেদিকে টেইল বড় হবে। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা দেখবো। ওকে, তো তো সিমেট্রিক মানে নন সিমেট্রিক হলে যেটা ডিস্ট্রিবিউশন হতে পারে রাইট স্কিউড অথবা লেফট স্কিউড, অথবা ডান দিকে লম্বা টেল হতে পারে, লেফট দিকে লম্বা টেল হতে পারে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। তাহলে বক্স প্লট কেন, ওই যে বললাম ফার্দার ভালো, এই জিনিসগুলো সরাসরি বক্স প্লট থেকে পাওয়া যায়, হিস্টোগ্রাম থেকেও পাওয়া যায়। সেই জন্য হিস্টোগ্রামের অল্টারনেটিভ হলো বক্স প্লট। Well, in this light আমরা ব্রেকে যাব না, আমরা একটু পরে শেষ করে দেবো ক্লাস। হ্যাঁ, আমাদের তো 12:50 শেষ। হ্যাঁ, right, there is no break. Okay, so data sample reliability. You may perfectly recall the layman example যেটা আমি দিয়েছিলাম রাইস কুকিং এর, right? The sample could be reliable or could not be reliable. Even rice cooking এর ক্ষেত্রে মনে আছে আমি বলছিলাম যে তুমি স্যাম্পল নেওয়ার আগে যদি রাইসটাকে না নাড়িয়ে দাও, তাহলে could be the sample not reliable. যদি তুমি সফল টপল করে দাও, তাহলে স্যাম্পল ইজ রিলায়েবল। স্যাম্পল রিলায়েবল মানে তুমি যে স্যাম্পল নিয়েছো সেটা কতটুকু নির্ভরযোগ্য। কি অর্থে নির্ভরযোগ্য? পপুলেশনে যেটা ঘটছে সেটা বের করার অর্থে, রাইট? সো দ্যাট ইজ ভেরি ভেরি বিগ কোশ্চেন, reliability of sample data. Whether the sample that you're dealing with is enough to make proper comment about the population. আমরা রাইস কুকিং এর ক্ষেত্রে দেখো অনেকে আমরা একটা রাইস টেস্ট করি বলি, কারণ সন্দেহ থাকলে আরেকটা স্যাম্পল নাও, আরেকটা রাইস নাও, আরেকটা সন্দেহ থাকলে আবার নেড়ে দিয়ে আরেকটা রাইস নাও। তার মানে ইট টেকিং মোর স্যাম্পল, অর্থাৎ স্যাম্পল সাইজ যেটা বলি। এটা কারণ কি? কনফিডেন্সটা বাড়ানো, মানে রিলায়েবিলিটি চেক করি, স্যাম্পল আমাকে যেটা বলছে সেটা আসলে সত্যি কিনা। একটা রাইসে যদি মনে হয় সিদ্ধ হয়েছে, আরেকটা রাইস নিয়ে যদি সিদ্ধ হয়েছে, দেন ইউ টেক ডিসিশন যে সিদ্ধ হয়েছে। একটা যদি সিদ্ধ পাও, আরেকটা যদি সিদ্ধ না পাও, দেন ইউ টেক ডিসিশন মেবি আই হ্যাভ টু ওয়েট ফর এ ফিউ ফার্দার মিনিটস, রাইট? So that sample will tell you what you have to do. But remember, whether you have taken right amount of sample observations. That is very, very important. তাহলে কতটুকু স্যাম্পল নেওয়া লাগবে পারফেক্ট আনসার পাওয়ার জন্য পপুলেশন সম্পর্কে, প্যারামিটার সম্পর্কে আমি এখন বলছি। তাহলে সেটা ডিপেন্ড করে, এটা হিউজ কোশ্চেন, মিলিয়ন কোশ্চেন, $1,000,000 কোশ্চেন, রাইট? বিকজ এই স্যাম্পল সাইজ নিয়ে কিন্তু শত শত বই রয়েছে, বড় বড় বই রয়েছে। আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. But look at here, আমাদের করোনা ভ্যাকসিন তৈরি হচ্ছে, সবাই আমরা অধীর আগ্রহ, রাইট, অধীর আগ্রহে ওয়েট করছি যে করোনা ভ্যাকসিন যেমন আবিষ্কার হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়াল হয়, নাম শুনেছো? এই জিনিসগুলো সম্পর্কে এখন আমরা অনেকে জানি, কারণ টিভি, পেপার, পত্রিকা এগুলো সবসময় ফলো হয়। এখন ঘরে বসে আছো, ঘরে বসে থাকো, টেলিভিশন দেখছো, সবসময় এগুলো কানে কাছে ঘুরছে, পেপার পড়ছো, এগুলোই অনলাইনে, ফেসবুকে, নিউজ পোর্টালে যাচ্ছে, সব এগুলি।
ভ্যাকসিন। তো এই যে ভ্যাকসিন যখন ট্রায়াল হয়, ট্রায়াল মানে কি? স্যাম্পল টেস্ট। অর্থাৎ ভ্যাকসিনটা আমি এখন 20,000 লোককে দিলাম। কোন ধরনের লোককে দিলাম? ভ্যাকসিন যাদেরকে দেওয়া হবে সেই ধরনের লোকদেরকে। খেয়াল করো, এই ভ্যাকসিন যেগুলো এসছে অ্যাডাল্টদের জন্য। এখন তাহলে অ্যাডাল্টের মধ্যে, আবার অ্যাডাল্টের মধ্যে যারা প্রেগনেন্ট উইমেন তারা বাদ দিই, তো বাকি সবাই। এখন বাকি সবার মধ্যে তো ছেলে আছে, মেয়ে আছে, বয়স্ক আছে, কম বয়স্ক আছে, নানা রিলিজিয়ন আছে, ইউরোপের লোক আছে, এশিয়ান আছে। বোঝো, চিন্তা করো। তো তার মানে কি, তুমি যখন এই ভ্যাকসিনটা দিবা যে স্যাম্পলে, তাহলে তোমার স্যাম্পলটা কিন্তু এই ডাইমেনশনে তৈরি করতে হবে। এখন তুমি যদি 20,000 লোককে দাও, 20,000 সবাই হলো মেল মেল পিপল, এবং সবারই বয়স মনে করো 30, 35, 40, তাহলে হবে? But you have a target population that have different dimensionality, like তাদের রেস, এজ স্ট্রাকচার ভিন্ন, রিজিয়ন ভিন্ন, ইত্যাদি ইত্যাদি, রিলিজিয়ন ভিন্ন। আর এই ভিন্ন কারণে তো আমাদের শরীরের মেটাবলিক পাওয়ার ডিফারেন্ট হতে পারে। বাংলাদেশের লোকের হাইট কম, অ্যাভারেজ হাইট। তুমি যদি ইউরোপে যাও দেখবে যে, যদি স্পেসিফিক কোনো কান্ট্রিতে যাও, বেলজিয়াম যাও, নেদারল্যান্ড, তারপর লম্বা লম্বা লোক। বেলজিয়ামের লোক অনেক লম্বা। ওয়াই? তারা তো মানুষ। তাহলে একটা রিজিয়নের একটা এফেক্ট থাকে বায়োলজিক্যালি, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আমাদের শরীরে অ্যাডাপ্টেড হয়ে যায়, তাই না? তো এখন নিশ্চয়ই ভ্যাকসিন তো কাজ করবে আমাদের সেলে, বায়োলজিক্যাল কনটেক্সটে। তাহলে এই যে এখন তোমার এই দেখো, মানে এই বায়োলজিক্যাল ভেরিয়েশন আসতে পারে বিকজ অফ হোয়াট রিজনস। সেই রিজন গুলো কিন্তু তোমার ওই স্যাম্পলে নিয়ে আসতে হবে বা থাকতে হবে। তাহলে না তুমি তখন ওই ভ্যাকসিনটা যত 20,000 লোককে দিলা, এই যে সব ধরনের লোকের মতো করে নিয়ে, তাহলে যে রেজাল্ট পেলো, তখন সেটা তো পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হতে হবে। এখন এই 20,000 কিনা ভালো, 30,000 ভালো, না 10,000 ভালো, এবং এটা শুধু দিলাম আর দেখলাম তা তো না। ভ্যাকসিন দিলাম, তারা কি এফেক্টেড হলো কিনা, কতজন হলো, ইট উইল টেক টাইম, এন্ড দেন ইউ অ্যানালাইজ। তো সেজন্য বলছি, এই ডেটা অ্যানালাইসিসের, আমার কথা শুনতে পাচ্ছ? Whether I'm Yes, sir. all right. Okay, some noise coming. I think I thought I'm not in online. Okay, so look at here. এখন মনে করো যারা মেল, তাদের মধ্যে ভ্যাকসিনটা কতটুকু কার্যকর হয়েছে, অর্থাৎ মেল যতজন দেওয়া হয়েছে তাদের মধ্যে কতজনের রোগ হয়েছে ইভেন দেওয়ার পরও ভ্যাকসিন, করোনা ভাইরাস, তাহলে এর এফেক্টিভনেস কতটুকু। সেটা কি ফিমেলও একই? ফিমেল ডিফারেন্ট হতে পারে। 40+ এজ বা 40 থেকে 50 এজে কেমন, 50 বা 60 থেকে কেমন, নানান ধরনের অ্যানালাইসিস করে তখন এফিকেসি বের করা হয়। বলা হলো অক্সফোর্ডের ভ্যাকসিন 60% কার্যকরী, মানে এফিকেস, মানে কার্যকরী বলতে কি, তুমি 100 জনের যদি করোনা ভাইরাসের ভ্যাকসিন দাও, অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা বাংলাদেশে দিচ্ছে, তাহলে 60 জন লোক সুরক্ষা পাবে, কিন্তু বাকি 40 জন লোকের কিন্তু করোনা হতে পারে। দ্যাটস দ্য রিয়েলিটি, রাইট? হ্যাঁ, তা এখন যার হলো, তা আমি তো ভ্যাকসিন দিয়েছি, আমার করোনা হলো, হ্যাঁ হতেই পারে, কারণ ওইভাবেই তো রেজাল্ট বের হয়ে আসছে। তো এখন এগুলো কি, এগুলো হলো এই যে স্যাম্পল কতটুকু তার উপরে নির্ভর। তুমি যদি যত বড় স্যাম্পল নেবো, মনে করো আমরা যদি এখানে 2 লাখ 3 লাখের উপরে করোনা ডোজটা দিয়ে, ভ্যাকসিনের ডোজ দিয়ে যদি টেস্ট করা হতো, তাহলে কিন্তু আরো একুরেট রেজাল্ট হতো, অর্থাৎ যে ইফিকেসিটা পাচ্ছি। রিমেম্বার, 60% ইফিকেসি, এটা কিন্তু অ্যাভারেজ একটা ইফিকেসি, কিন্তু এটা বিভিন্ন ভেরিয়েবলের এগেনস্টে কিন্তু বিভিন্ন রকম, হয়তো মেলে একরকম, ফিমেলে একরকম, 60 ঊর্ধ্বদের ক্ষেত্রে একরকম, বা অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট যারা, তাদের মধ্যে একরকম। এগুলো কিন্তু আমরা জানি না। অ্যাডাল্টের মধ্যে অনেক বেশি এফিকেসি হতে পারে, 70%, 80% হতে পারে।
কিন্তু আমরা যেটা জানি সেটা কমন, একটা অ্যাভারেজ। ক্লিয়ার? এখন সব কথা সব জনগণকে বলে তো জনগণ কনফিউজড হয়ে যাবে। দে ডোন্ট নো হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। আর এই যে এই জিনিসগুলোতে অ্যানালাইসিস ডেটা পাওয়ার পরে সব কিন্তু স্ট্যাটিস্টিক্যাল টুল। সো দে হ্যাভ টু সামহাউ মাস্ট অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্যাল টুলস। ওয়েল, ডেটা রিলায়েবিলিটি একটু আগে বলেছি, যে আমি যে স্যাম্পলটা লিড করছি স্যাম্পলটা টার্গেট পপুলেশন বের করার ক্ষেত্রে কতটুকু রিলায়েবল, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই স্লাইডে আমরা একটু কুইকলি দেখবো আরেকটা অ্যাঙ্গেলে, সেটা হলো কি আমরা যে ভেরিয়েবল গুলো পড়লাম এদের মধ্যে মনে করো আমাদের ডিসক্রিট ভেরিয়েবল আছে, কাউন্ট ভেরিয়েবল। মনে আছে কাউন্ট ভেরিয়েবল কি? ফ্যামিলি মেম্বার, নাম্বার অফ phone calls, or number of missed calls, a number of text calls you received, number of accidents in hospital, right? Any number. Oh yeah, number of hours sorry a machine. তো এখন খেয়াল করো এই নাম্বারগুলোকে আমি কাউন্ট ভেরিয়েবলকে আমি ট্রান্সফর্ম করে ক্যাটাগরি ভেরিয়েবলে নিয়ে যেতে পারি। এটা সম্ভব। তার মানে কি কন্টিনিউয়াস ভেরিয়েবলকেও ট্রান্সফর্ম করে ক্যাটাগরি দিতে পারি, কাউন্ট যে কোনো ভেরিয়েবলকেও ট্রান্সফর্ম করে আমি ক্যাটাগরিতে নিতে পারি। যেমন মনে করো ইনকাম, ইনকাম একটা ভেরিয়েবল। এখন আমি তো করতে পারি 0 থেকে 10,000 টাকা ইনকাম, এটা একটা গ্রুপ, 10 থেকে 20 একটা গ্রুপ, এগুলো ক্যাটাগরি না? তাহলে লো ক্যাটাগরি, মিডল ইনকাম ক্যাটাগরি, হায়ার মিডল ইনকাম বা হাইয়েস্ট ইনকাম মিডল ক্যাটাগরি এন্ড সো অন। তো তার মানে কি আছে, কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সফর্ম হয়ে নিউমেরিক্যাল হতে পারে, নিউমেরিক্যাল ভেরিয়েবল ট্রান্সফর্ম হয়ে ক্যাটাগরিক্যাল হতে পারে। এটা আমরা দেখাচ্ছি না, বাট পরবর্তীতে আমরা দেখাবো। সো যেমন এখানে একটা এক্সাম্পল হয়েছে কি, ওই যে মনে আছে নাম্বার অফ আওয়ার্স এ মেশিন বিফোর ব্রেকডাউন, সো দোজ আর কাউন্টস, কত আওয়ার সার্ভিস দিল আমরা যদি আওয়ার হিসেব করি। এখন সার্ভিসের উপর বেস করে আমরা মেশিনে ক্যাটাগরি করতে পারি। যে মেশিন যত বেশি ঘন্টা সার্ভিস দেবে সেটা তত গুড কোয়ালিটি মেশিন। গেট এ ক্যাটাগরি means many hours, let's say 15 and more hours হলে A category, 10 to 15 less than 15 হলে B category and C category and so on. তাহলে এখন আমার আওয়ারের ভেরিয়েবলটা ট্রান্সফর্ম হয়ে গেল A B C D ক্যাটাগরি। এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। রিমেম্বার A B C they are also indicating ranking, না? A হলো ভালো ক্যাটাগরি, B নেক্সট ভালো and so on. তাহলে অর্ডিনাল ক্যাটাগরি ভেরিয়েবল আমরা জেনারেট করলাম। তাহলে অর্ডিনাল ভেরিয়েবল কিভাবে আমরা প্লট করব বা সামারি করব? টেবিল করতে পারি, চাইলে গ্রাফও করতে পারি। আর গ্রাফ করলে এইভাবে বার করতে পারি, পাই করতে পারি, রাইট? আচ্ছা, একটা জিনিস আমি তো আমাকে জিজ্ঞেস করে নিই, পাই চার্ট বার চার্ট করতে পারি অল্টারনেটিভ হিসেবে যে কোনো একটা। এখন আমাকে বলো সবসময় কি আমি ভালো লাগলো পাই করলাম, বার ভালো বাই করলাম, কিন্তু সবসময় কি আমরা পাই করতে পারবো? মনে করো একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে, চিন্তা করো, যার অনেকগুলো ক্যাটাগরি আছে। মনে করো 20টার বেশি ক্যাটাগরি আছে। আমাকে কেউ কি বলবে এমন কোনো ভেরিয়েবল আছে যার 20টার বেশি ক্যাটাগরি থাকতে পারে? থাকলে কি একটা এক্সাম্পল দাও বাস্তবে। বলো। শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ বলো, বাস্তবে এমন একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কথা বলো যার ক্যাটাগরির সংখ্যা 20-এর অধিক। Sir, একটা অফিসে বিভিন্ন ডিফারেন্ট পোস্টের ফ্রেন্ড পোস্ট, এটাকে আমরা একটু সুন্দরভাবে যদি বলি এগুলো কি বলা হয়? প্রফেশন। yes, sir. পোস্ট হতে পারে, পোস্ট হতে পারে, পোস্ট তো 20-এর বেশি। ধরো ম্যানেজার, জেনারেল ম্যানেজার, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, 20টা খুঁজে পাবা না।
কিন্তু if I say profession, then you could get 30, 40, 50 even, right? Yes, sir. Right. আচ্ছা, এখন profession যদি হয়, let's say 30 categories আছে। এখন you want to make a graph for this categorical variable. Can you tell me whether having a bar will be nicer than having a pie, or both same for those 25 categorical variable? পাই স্যার মেবি ইজি হবে পাই করাটা। Pie কি easy হবে? Think again. No, sir, bar bar easy করাটা হবে। easier. Sir, bar Think is hard. again. Excellent. You see, the answer from you coming কি bar instead of pie. Why? Because pie 25টা 30টা ক্যাটাগরি হলে 25টা 30টা স্প্লিট হবে, এবং কোনটা কত স্প্লিট হবে সেটা কম্পেয়ার করে খুব টাফ হবে, হিজিবিজি হবে, it's very difficult হবে, right? But on the other hand, look at the bar. It could be the line bar simply, and then you can immediately realize কে বেশি কে ছোট, কে বেশি কে ছোট. I mean, you can grab quickly what is going on among the categories. But pi would be in that sense difficult. That's why pi is normally is quite 100% alternative to bar if the number of categories is reasonably small. তাহলে বেশি ক্যাটাগরি রিলেটেড ভেরিয়েবল আমরা সাধারণত বার প্লট করি, অল্টারনেটিভ হিসেবে পাই করলে এটা খুব ভালো লাগবে না। তো এই জিনিসগুলো বুঝতে হবে, রাইট, এক্সপিরিয়েন্স থেকে। অ্যাপারেন্টলি মনে হলো যে পাই, বিকজ অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দ্য স্ক্রিন যে পাই ইজ মাস্ট নাইসার দেন, বাট আলটিমেটলি মোর ভেরিয়েবল ক্যাটাগরির ক্ষেত্রে এটা ইটস নট নাইসার। এখন যেটা আলোচনা করব, দেখো সো ফার ফ্রম দ্য বিগিনিং টু জাস্ট এখন পর্যন্ত যেটা আলোচনা করলাম যে কুইকলি, যে আমরা যে ডেটাগুলো প্রেজেন্ট করছি অথবা তার যে গ্রাফগুলো, সেগুলো সবগুলো সিঙ্গেল ভেরিয়েবলের ছিল, নয় বাইনারি ভেরিয়েবল, নয় মাল্টি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, নয় কাউন্ট ভেরিয়েবল, তাই? এখন লেটস সে আমরা যদি জয়েন্টলি দুটো তিনটে ভেরিয়েবল একসাথে চিন্তা করি সাইমালটেনিয়াসলি, যেটাকে বলছে হায়ার ডাইমেনশনাল ডেটা, অর্থাৎ একটা ডেটা সেট তো অনেকগুলো ভেরিয়েবল থাকে, তার মধ্যে তুমি দুটো তিনটে ভেরিয়েবল নিয়ে একসাথে সামারি করতে চাও, তাহলে কি ধরনের টেবিল পাবো, কি ধরনের গ্রাফ করতে হতে পারে? That is here. Look at it, Titanic's well data. This is the real data set we are presenting here. আমরা জানি এটা নিয়ে একটা মুভি হয়ে যাচ্ছে, তাই না? টাইটানিক বড় শিপ ছিল, কোন সালে সিঙ্ক করেছে এবং কোন মহাদেশে, সাগরে, কে বলতে পারবে? কোথায় ডুবেছিল টাইটানিক? তাড়াতাড়ি, আমাদের টাইম নেই। Sir, 1912 সালে। স্যার 1912 সালে কি গুগল সার্চ করে দেখলে? গুগল সার্চ করলে? আচ্ছা ঠিক আছে, হোয়াট এভার, 1912 সাল, তাই না? রাইট। 1913 সালে কি হয়েছিল বলো তো, কেউ বলতে পারবে? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছিল? নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ। মনে রাখতে হবে তো, শুধু টাইটানিক মনে রাখলে আমাদের নিজস্ব জাতির বা বর্ণ কৃষ্টি কালচারের লোকজনের কিছু মনে রাখলে না তা হয়? ওয়েল, খেয়াল করে এখানে হোয়াট ইজ গোয়িং অন। দেখো জেন্ডার ভার্সেস পিপলস ক্লাস, ওখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাস এবং ক্রু ছিল, তাই না? 4 ধরনের ক্লাসের পিপল। তাহলে জেন্ডার আর ক্লাসের টেবিল দেখতেছি সব ক্ষেত্রে 4টাই, কিন্তু আরো কয়েকটা ভেরিয়েবল আছে ইনভলভ। টপ লেফট কর্নার টেবিল যেটা, দেখো এটা কার? চাইল্ডদের। এবং কোন ধরনের চাইল্ড? যারা বেঁচে গিয়েছে, যারা মারা গিয়েছিল। দেখো সার্ভাইভাল স্ট্যাটাস হলো নো, মানে যারা যে চাইল্ডটা মারা গেছে তাদের
জেন্ডার ভার্সেস ক্লাসের একটা টেবিল। আবার একইভাবে ডান দিকে তার যেটা টপ রাইট, যারা বেঁচে ছিল, যারা চিলড্রেন, তাদের একটা টেবিল। আর নিচে হলো অ্যাডাল্টদের, যারা বেঁচে ছিল, যারা মারা গিয়েছে একইভাবে। তো খেয়াল করো এখানে আমরা কিন্তু জেন্ডার একটা ভেরিয়েবল, ক্লাস অফ পিপল একটা ভেরিয়েবল, সার্ভাইভাল স্ট্যাটাস একটা ভেরিয়েবল, অ্যান্ড এজ another ভেরিয়েবল। তা দেখো চারটা ভেরিয়েবলকে জয়েন্টলি আমরা একটা টেবিলে এক্সপ্রেস করছি। দ্যাটস এ কথা, মানে মাল্টি ডাইমেনশনাল ডেটা প্রেজেন্টেশন। অনেক সময় এই ধরনের টেবিল দিয়ে আমাদের কিন্তু একাধিক ভেরিয়েবল ইনফরমেশন গুলো প্রেজেন্ট করতেই হতে পারে। ওকে, আর গ্রাফ এখানে সিম্পলি 2-1 মিনিটে কথা বলে তারপর শেষ করবো। So we are running out the time. Well, যে কোনো দুটো ভেরিয়েবলের গ্রাফ কি হতে পারে জয়েন্টলি? And remember, আমরা যখন দুটো ভেরিয়েবলের গ্রাফ করব তখন beyond the scenario that has to be done, সেটা হলো কি যে ওই দুটো ভেরিয়েবল somehow could be related each other, আর না হলে তো গ্রাফ করে লাভ নেই। I mean, এমন দুটো ভেরিয়েবল বলো, অনেক সময় থাকে ডেটা সেটে দুটো ভেরিয়েবল ইন্টার রিলেটেড, ইচ আদার ভেরি মাচ রিলেটেড এট সাম পয়েন্ট। কি বাস্তবে এরকম বলো তো যে কোনো দুটো ভেরিয়েবল, ডেফিনেটলি নিউমেরিক্যাল ভেরিয়েবল, হ্যাঁ, কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভেরিয়েবল যেগুলো রিলেটেড ইচ আদার, বলো। তাড়াতাড়ি মনে কর তোমাদের যদি হাইট নেই, তার হাইটের সাথে কার রিলেশন আছে? Right? ওয়েট। age, হাইটের সাথে এজ আছে, বাট হাইটের সাথে ওয়েট এটা আরো ভালো রিলেশন। ইনকামের সাথে স্যার টাইম। Source of income. হ্যাঁ, ওইভাবে চিন্তা করো কোনো। ইনকামের সাথে এক্সপেন্ডিচার, রাইট? ইনকাম আর এক্সপেন্ডিচার যেটা বলেছো সেটা হতে পারে, বাট একজন স্টুডেন্টের মার্কস এর সাথে কার রিলেশন? আরেকটা ভেরিয়েবল নিউমেরিক্যাল, নাম্বার অফ স্টাডি আওয়ার্স। আচ্ছা দেখো, এই যে আমরা বলে অ্যাসোসিয়েটেড ভেরিয়েবল, মনে করো এই যে গাড়ি ডিস্টেন্সের সাথে গাড়ির স্পিড, যেখানে গ্রাফটা দেখছো, এই দুটো ভেরিয়েবল কিন্তু অ্যাসোসিয়েটেড, মানে দুটো একসাথে আরেকটা কানেক্টেড। তো মনে করো আমার 100টা গাড়ি এরকম ডেটা আছে, প্রত্যেকটা গাড়ির স্পিড এবং তার কত ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে স্পিড এবং এই যে ডিস্টেন্স এর আমি এই ধরনের প্লট করতে পারি, and this kind of plot is known as scatter plot. তাহলে স্ক্যাটার প্লট হলো যে কোনো দুটো ভেরিয়েবলের মধ্যে একটা জয়েন্ট প্লট, any two variables suggesting যে those variables are interrelated. Clear? Here another, right? Well, আমরা নেক্সট ক্লাসে কিন্তু এখানে যাব স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। তার আগে আমরা বলে নিই, this we know already, this one. What is our purpose having a sample? Main purpose of dealing with the sample or analyzing the sample is to know population. এই যে প্রসেস স্যাম্পল দিয়ে পপুলেশন সম্পর্কে কমেন্ট করা, that is called statistical inference, right? আমরা এই একটা স্যাম্পলের উপরে ইনফারেন্স করতে হলে এই স্যাম্পল থেকে কি কি ক্যালকুলেশন গুলো করব, সেই ক্যালকুলেশন গুলো আমরা এই যে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। সো নেক্সট ক্লাসে আমরা এটা শুরু করব স্যাম্পল স্ট্যাটিস্টিক্স থেকে। অলরাইট, so for today we finished here, and now I'm going to take you